এই গৃহে যে আত্মাটি রয়েছে তা সাধারণ কোনো আত্মা নয়। আমার মনে হয় এই আত্মা বড়ই অতৃপ্ত এবং বড়ই অতৃপ্তি নিয়ে মারা গেছে। কিন্তু এত বছর ধরে সে এখানে রয়েছে কেন, সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুরমশাই, এই স্থানে আমরা অনেক বছর ধরে রয়েছি, তাহলে কি করে এমনটা হলো? আগে তো কিছু এমন দেখতে পাইনি। এমনটা হতেই পারে। অনেক বছর ধরে সেই প্রেত কোনো কারণে সুপ্ত অবস্থায় এখানে ছিল। এখানে এমন কিছু ঘটেছে যার জন্য সে আবার নতুন করে এখানে দেখা দিয়েছে। আমি ঘরের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যতবারই ঘুরে বেড়াচ্ছি ততবারই মনে হচ্ছে এই ঘরে দিনের বেলায় একটু আলোর প্রবেশ করতে পারেনি। দরজা জানলা বন্ধ থাকার জন্য, কিন্তু তারপরেও যেন এই ঘরের বাতাসটা বাইরের বাতাসের চেয়ে অনেকটাই আলাদা। ঘরের ভেতর প্রবেশ করার পর থেকেই মনে হয়েছে এখানে কেউ একটা রয়েছে। এখানে আমি আর নারায়ণ ছাড়া দেখতে পাচ্ছি আমি তাকে, অনুভবও করতে পারছি, কিন্তু নারায়ণ তা পারছে না। নারায়ণ ঘরের ভেতরে ঢুকে দাঁড়িয়েছিল। বন্ধ জানালার কাছে আমি এসে পড়েছিলাম। এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য দেখি দরজার সামনে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারায়ণের স্ত্রী আমার দিকে তাকিয়ে আছে। আমি ইষ্টদেবীর নাম মনে মনে জপ করতে করতে হেঁটে চলেছি। ঘরের মধ্যে দিনের আলোয় তো কোনো সমস্যা নেই। দিনের আলোয় কোনো অপশক্তি সহজে তার কাজ করতে পারে না। যদি কোনো উচ্চ স্তরের অপশক্তি হয় তখন সে তার প্রভাব ফেলতে পারে, তবে নিজের রূপে দিনের বেলা সে এসে দাঁড়াতে পারে না। তাই সেসব নিয়ে কোনো ভয় ছিল না। হঠাৎ করে মনে এমন একটা গন্ধ, কিন্তু আগে পর্যন্ত তো পাইনি। নারায়ণের গন্ধটা পাচ্ছিল, তাই সে বলল, ঠাকুরমশাই, একটা অদ্ভুত কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসছে কোথা থেকে। এতক্ষণ গন্ধটা ছিল না, তাহলে কি বাইরে থেকে? না না, বিশেষ একটা কারণে এখন তুমি সেই গন্ধটা পাচ্ছ, যে গন্ধটা এতক্ষণ ছিল না। সবকিছু তোমায় এখন বলা যাবে না, তবে তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক। এখানে কোনো এক অপশক্তি হয় বাসা বেঁধেছে, না হলে অনেক দিন আগে থাকতে সে এখানে রয়েছে। ঠিক তখনই বাড়ির বাইরে নারায়ণের স্ত্রী একবার চিৎকার করে উঠল, আর তার কিছুক্ষণ পরেই মাটিতে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী সুকান্ত দাসের কাহিনী অবলম্বনে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত গৃহ। শুনতে থাকো গল্পটা। তাড়াতাড়ি আমি আর নারায়ণ বাড়ির বাইরে এসে দেখি উঠোনের এক পাশে নারায়ণের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তখন আর ওভাবে সেখানে থাকা যায় না, তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। গ্রামের দু একজন জড়ো হয়েছিল, তাদের মধ্যে একজন বলে বসলো, ও বাড়ি ভালো নয়, ওখানে না থাকাটাই ভালো। আমরা তো এত বছর ধরে এখানেই রয়েছি, আগে এমনটা ছিল না। যেই ওই বাড়ি ছেড়ে গদাধর চলে গেল তারপর থেকে এমনটা হচ্ছে। নিশ্চয়ই বাড়িতে গদাধর কিছু একটা করেছে।
কি করেছে বলো তো? তোমরা কি এসবের কিছু জানো? এসব কি করে জানবো? তবে গদাধর লোকটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। বউটা মরে যাওয়ার পর থেকে কেমন যেন পাগল হয়ে গেল। তারপরও সবই ঠিক ছিল, তবে গদাধর চলে যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। বাড়িটা গদাধরের কাছ থেকে না কিনলেই বোধহয় ভালো হতো ঠাকুরমশাই। আমিও তখন লোভে পড়ে বাড়িটা কিনলাম। এতটা জায়গা, তার উপর দুটো বেশ বড় বড় ঘর রয়েছে। এখানে আমাদের থাকার ব্যবস্থা বেশ ভালোভাবে হয়ে যাবে। পাশের গ্রামে আমাদের থাকার জায়গা তো আপনি দেখেছেন, এখন দেখছি বড্ড ফুল হয়ে গেছে। না না, ভুল তোমার হয়নি, তবে তোমায় আর একটু অপেক্ষা করতে হবে। আর এই যে ঘরগুলো তুমি দেখতে পাচ্ছ, সেখানে তুমি থাকতে পারবে না। এটা ভেঙে তোমার নতুন করে ঘর তৈরি করতে হবে। তবে প্রতিটা ঘর নয়, ওই একটা ঘর ভাঙলেই হবে। আর সেসব না হয় পরে দেখা যাবে, কিন্তু এখন তো আমাদের অন্য কাজ করতে হবে। বৌমা, বৌমার কি জ্ঞান ফিরেছে? কেমন আছে সে? নারায়ণের স্ত্রীকে পাশের একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেয়ে মানুষেরা তার সেবা শুশ্রূষা করছিল। একটু পরেই তার জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসতেই সে দুজন মেয়ে মানুষের সাহায্যে আবার এখানে এসে পড়ে। তো মা, তুমি তো বাইরে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কেন? কিচ্ছু বুঝতে পারলাম না ঠাকুর মশাই। হঠাৎ করে মনে হলো একটা গরম হাওয়া ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমায় ধাক্কা মারলো। আমার গোটা শরীরটা কেমন যেন জ্বলে উঠলো, আর তাতেই আমি চিৎকার করে পড়ে যাই। তারপরে আর কিছুই মনে নেই। তার কথা শুনে আমি কিছুক্ষণ ভাবলাম, ঠিক যেই মুহূর্তে সে চিৎকার করেছিল তার একটু আগেই ঘরের মধ্যে পোড়া গন্ধটা আমরা পাচ্ছিলাম। অর্থাৎ কোনো কারণে এই ঘর থেকে সে নিজেই বাইরে বেরিয়ে গিয়েছিল। সামনে নারায়ণের স্ত্রীকে পেয়ে তার উপর সে ঝাঁপিয়ে পড়েছে। দিনের বেলা প্রেতাত্মার শক্তি কম থাকে, তাই তেমন কিছুই সে করতে পারেনি। আমি আবার বাড়িটার দিকে তাকালাম। উঠোনের মাঝখানে আমরা তিনজন দাঁড়িয়ে রয়েছি। পেছনে গ্রামের কয়েকজন লোক এসে দাঁড়িয়েছে। পাশাপাশি দুটো ঘর, সামনের দিকে একটা লম্বা বারান্দা। মাটির ঘরে টিনের ছাদ দেওয়া হয়েছে, তবে একটা ঘরের দেওয়াল কিন্তু নতুন ইট দিয়ে তৈরি করা শুরু হয়েছে। দেখেই বোঝা যায় যে কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণ আমার পাশেই দাঁড়িয়েছিল। সে শান্ত গলায় বলল, ঠাকুরমশাই, গদাধরকে অনেক টাকা দিয়েছিলাম এই বাড়িটার জন্য। তাছাড়া তার ওষুধপত্র, পথ্য বুঝতেই পারছেন, আরও অনেক কিছুই দিয়েছিলাম। বাড়িটা কি আমরা পাবো না? আমি একভাবে তাকিয়ে রইলাম বাড়িটার ভেতরে। খোলা দরজা দিয়ে ভেতরে কালো অন্ধকারটা দেখা যায়। সেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো, ওই নতুন যে ইটের দেওয়ালটা শুরু হয়েছে, সেই ঘরের ভেতরে অন্ধকারটা সামান্য জীবন্ত। ঠাকুরমশাই, কিশোরী এসে পড়লো বলে। আসলে সে বলেই দিয়েছিল তার আজকে একটু আসতে দেরি হবে। আজ আমায় সে একাই চলে আসতে বলেছে, নাহলে তো আমি তার সাথেই আসি। সে আমি আগেই জানতাম, তবে কিশোরী কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারবে না। তার আরো কিছুক্ষণ দেরি হবে, অন্তত মিনিট 30 তো তার লাগবেই। আসলে পথে সে একটা বিপদে পড়তে চলেছে।
সে বিপদ কাটিয়ে উঠতে পারলেও তার বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে, কিন্তু তার রেশ থেকেই যাবে। ঠাকুরমশাইকে এমন একটা কথা বলতে শুনে খানিক চমকে উঠলাম। শুধু কথা শুনে নয়, কথাটা বলতে বলতে তার মুখটাও কেমন যেন হয়ে এসেছিল। ঠাকুরমশাই যখন কোনো ব্যাপার নিয়ে খুব গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন, তখনই এমন এক একটা কথা বলে ফেলেন। তাছাড়া বাইরে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। সে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আজ একটু তাড়াতাড়ি তারানাথের কাছে এসে পড়েছি। কিশোরীর এখানে আসতে দেরি হবে বলে দিয়েছিল, তাই তার জন্য অপেক্ষা করিনি। কেন বলুন তো? আপনি ঠিক কোন বিপদের কথা বলছেন? তার জন্য যে তার এখানে আসতে একেবারে দেরি হয়ে যাবে? কিছু একটা বিপদ হতে চলেছে, সেটা তোমায় বলতে পারি, তবে তার স্বরূপ কেমন হবে তা এত সহজে বলতে পারবো না। হয়তো অতি সামান্য হতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে তার হাত থেকে সে মুক্তি পেয়ে যেতে পারে। আবার হয়তো অন্য কিছুও হতে পারে, কিন্তু কিছু যে একটা তার সাথে হবে সেটা আমি জানি। এতদিন ধরে তারানাথের কাছে আসছি, তাই জানি গাল গল্প দেওয়ার মানুষ তিনি নন। সে নিশ্চয়ই তার তন্ত্র শক্তি দ্বারা কিছু বিপদ আন্দাজ করেছে, আর এখন সেটা খুলে বলতেও চাইছে না। তাই বললাম, হঠাৎ এমনটা আপনার মনে হচ্ছে কেন? আমার এমনটা মনে হবার আসল কারণ কিন্তু অন্য। তুমি তো জানো আমি অনেক কিছুই আগে থাকতে বুঝতে পেরে যাই। এই ব্যাপারটা আগে আরো বেশি প্রবল হতো, এখন তেমন হয় না। তবে মাঝে মাঝে কিছু একটা মনে হয়। আজ সকাল থেকে সেটা মনে হচ্ছিল, কিশোরীর আসতে দেরি হবে, আর যখন সে এসে পড়বে তখন তার সাথে অদ্ভুত কিছু একটা ঘটে যাবে। তাই দুর্ঘটনার কথাটাই বললাম। এবার কিন্তু সত্যি সত্যি আমি কিশোরীর জন্য বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়লাম। হঠাৎ করে এমন একটা কথা তারানাথ বলল, আর কিশোরীও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। যদি তেমন কিছু হয়, সে তো একা একাই বেরিয়েছে। তারানাথ বোধহয় আমার মনের কথাটা খানিকটা বুঝতে পারলো, তাই বলল, এতটা উতলা হয়ে পড়ো না, একটু অপেক্ষা করো। অপেক্ষা করে দেখাই যাক না কি হয়, তারপর না হয় কিছু একটা ভাবা যাবে। আরো বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। চুপ করে বসে রইলাম তারানাথের তক্তপোষের একপাশে। তারানাথ বোধহয় এ কথা ও কথা বলে আমার মনকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, তাই বলল, তুমি যখন প্রথম দিন আমার কাছে এসেছিলে, তখন যে তুমি আমায় বিশ্বাস করেছিলে না, সেটা কিন্তু আমি সত্যিই বুঝতে পেরেছিলাম। তুমি ভেবেছিলে ওইসব ভণ্ড জ্যোতিষীদের মতো আমিও তোমায় এই কথা ও কথা বলে তোমার বিশ্বাস অর্জন করে তারপর কিছু একটা দাবি করে বসবো। তবে তারপর দিন যখন তুমি মুগ্ধ হয়ে আমার কথা শুনছিলে, তখন কিন্তু বেশ ভালো লেগেছিল। আসলে গোটা জীবনে যা পেয়েছি তাতে চেয়েছিলাম মাত্র ওইটুকুই। তোমার গোটা জীবনের অভিজ্ঞতা কেউ শুনবে বেশ মন দিয়ে। আচ্ছা, আপনি ঠিক কখন থেকে পুরোপুরিভাবে সংসার জীবনে এসে পড়লেন? আপনার বিয়ের পর, নাকি তার আগে থেকেই? আপনার পরিবারের কথায় আপনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে সংসারে এসে পড়েছিলেন? সংসার জীবনে এসে পড়ার পরে শুধুমাত্র সাধনার পথ ছেড়েছিলাম। গ্রামের পথে পথে ঘুরে ঘুরে এদিকে ওদিকে গিয়ে যে সাধনা আমি করতাম, তন্ত্রমন্ত্র শিখতাম, সেটুকুই শুধুমাত্র ছেড়েছিলাম। তবে যেটুকু শিখেছিলাম
তার চর্চা কিন্তু আমি কখনোই ছাড়িনি। হ্যাঁ, ছেলে মেয়ে বড় হয়ে আসার পরে সমস্ত কিছু আর আগের মতো রইল না, তখন চর্চা ছেড়ে দিয়েছিলাম। আসলে আজকাল এসব আর কে বোঝে বলতো? তখন এক সময় ছিল যখন তান্ত্রিক, সাধু কিংবা ওঝা এই জাতীয় কোনো মানুষদের গুণের কদর ছিল। এখন এসব কিছুই নেই। সবাই তাদের বুজরুকি বলে ভেবে উড়িয়েও দেয়। তবে নেহাত দু একজন যা খদ্দের আমি পেয়েছি, তারাও কিন্তু খারাপ নয় খুব একটা। তাদের মধ্যে অনেকেই আমায় বিশ্বাস করে, মানে তাদের জন্যই কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। তারানাথ কথা বলতে বলতে সামান্য হাসলো। আমি তার দিকে তাকিয়েই তার কথা শুনছিলাম। এবার বললাম, আহ, আমরা তো আপনার কাছে এতদিন আসছি, আমাদের জীবনে ছোটখাটো অনেক বিপদই ঘটেছে, তবে তার সবকিছু যদি আপনি আগে থাকতেই জানেন, তাহলে আমাদের সেসব বিপদে সাবধান করেননি কেন? দেখো, সবকিছু জানার সাধ্য আমার নেই। কোথায় কি হবে না হবে সবকিছু যদি আমি জেনে বসে থাকি, তাহলে তো আমি ত্রিকালজ্ঞ হয়ে গেলাম হে। সেসব আমি কখনোই হতে পারিনি। তবে কিছু কিছু ব্যাপার আমি এখনো বুঝতে পারি। এই যেমন বুঝতে পারছি, দিন কয়েক আগে, মোটামুটি ভাবে ধরলে দিন চারেক তো হবেই, দিন চারেক আগে তোমার সামান্য কিছু অর্থপ্রাপ্তি ঘটেছে। অথচ সে অর্থপ্রাপ্তি তোমার হবার কথা ছিল না। বলতে পারো আচমকা, অকারণেই সেই অর্থপ্রাপ্তি ঘটেছে, তাই তো? তারানাথের এবারের কথাটা শুনে আমি কিন্তু বেশ খানিকটা চমকে গেলাম। এই কথাটা তো আমি নিজের গিন্নিকেও বলিনি, কিশোরীও জানে না। তাহলে তারানাথের কথাটা জানলো কি করে? দিন কয়েক আগে ট্রামে উঠেছিলাম, তারপর একসময় ট্রাম থেকে নামতে গিয়ে দেখি পাশের সিটের তলায় একটা কাপড়ের থলি পড়ে রয়েছে। সেটা তুলতেই দেখতে পেলাম বেশ কিছু খুচরো টাকা রয়েছে তার মধ্যে। ড্রাইভারকে বলতেই সে বলল, যার বটুয়া সে তো নেমেই গেছে, সে বটুয়া সে নিয়ে কি করবে? আমি যখন পেয়েছি, তাহলে আমিই যেন সেটা রেখে দিই, যদি তাকে ফেরত দেওয়া যায়। কিন্তু ফেরত দেওয়ার কোনো সুযোগই হলো না, তাই বটুয়া নিয়ে আমায় চলে আসতে হলো। মাঝখান থেকে বেশ কিছু খুচরো পয়সাও পাওনা হলো। পরে গুনে দেখেছিলাম বেশ খানিকটা হবে। আমার অর্থপ্রাপ্ত হয়ে গেছিল। তাহলে তারানাথ কি সেই ঘটনার কথাই বললো? এবার তুমি যদি বলো তার আগের দিন কি হয়েছিল, তা কিন্তু আমি বলতে পারবো না। আসলে কিছু কিছু ব্যাপার আমি বুঝতে পারি, কিছু কিছু ব্যাপার আবার বুঝতেও পারি না। এই দেখো, দেখো, বলতে বলতে কিশোরী এসে পড়েছে। আমি চমকে উঠে বাইরের দিকে তাকালাম। কিশোরী একেবারে ভিজতে ভিজতে কোনো রকমে একটা হাত মাথার উপর ধরে ঘরে এসে ঢুকলো। তারপর কৌতূহলী গলায় বলল, আরে জানো না আজ কি হয়েছে? ট্রাম ধরবো বলে ট্রামের রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আরেকটু দূরে ট্রামে উঠতে যাব, এমন সময় হঠাৎ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হঠাৎ করে ছিটকে গিয়ে পড়ল ট্রামের সামনে। আরেকটু হলেই ট্রামের চাকাটা তার উপর দিয়ে চলে যেত। কি ভাগ্যিস, তার আগেই ট্রামটা দাঁড়িয়ে গেল। ট্রামে দাঁড়ানো তো তুমি জানো, একটু মন্থর হয়ে যায় মাত্র। তবে লোকটা বেশ খানিকটা দূরে পড়েছিল বলে বেঁচে গেল। তারপর উঠে দাঁড়িয়ে এমনভাবে আমার পিছনের দিকে তাকালো যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
কিন্তু লোকটাকে পড়ে যেতে তো আমি নিজের চোখে দেখেছি। আর মানুষ হোঁচট খেয়ে পড়লে যেভাবে পড়ে তেমন কিন্তু নয়, যেন আচমকাই তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওখানে। অথচ আমি আর ওই লোকটি ছাড়া আমার পাশে আর দুজন যারা ছিল তারা অনেকটা দূরেই ছিল। তারপর আর কি, প্রচণ্ড ভয় পেয়ে লোকটা দৌড়াতে দৌড়াতে রাস্তার অন্য পাশে চলে গেল। আমি তো ট্রাম ধরে নিলাম, জানলা দিয়ে অনেকক্ষণ দেখেছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ট্রামের লোকেরা ওই সব নিয়ে কথা বলাবলি করছিল বটে, কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো? তান্নাতের দিকে তাকিয়ে দেখি সে হেসে চলেছে, তবে তার হাসিটা এক অদ্ভুত রহস্যময়, যেন সেই হাসির মাধ্যমে সে আমায় বলছে, কি বলেছিলাম, আমার কথা সত্যি হলো কি না? হ্যাঁ। তারপরে হঠাৎ করে একটা আঙ্গুল তুলে মুখের কাছে রেখে আমায় কিছু বলতে বারণ করলো। আমিও খানিকটা চুপ করে গেলাম। এই কথা ও কথার পর কিশোরী তক্তপোষে বসে কিছু সময় জিরিয়ে নিয়ে গল্প শুনতে চাইল। তান্নাত বোধহয় গল্প ভেবেই রেখেছিল, তাই কিশোরী শুনতে চাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে গল্প বলতে শুরু করে দিল। এই গল্প আমার সাধনার জীবনের সময় নয়, এই গল্প আমি তখনকার সময়ে বলছি যখন আমি কলকাতা শহরে প্রথম এসেছিলাম। বিয়ের পর কলকাতা শহরে চলে আসা, ভাগ্যের অন্বেষণে এখানে এসে প্রথম যে কিভাবে আমার দিন কেটেছে বা আমায় কিভাবে কাটাতে হয়েছে সেই দিন সে কথা তোমরা ভালোভাবেই জানো। সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। একদিন সকালের দিকে সবে সকালের খাওয়া দাওয়া সেরে একপাশে বসে একটা পুঁথি বার করে মন দিয়ে দেখছি, এমন সময় একজন এসে দাঁড়ালো আমার সামনে। একটি লোক, মধ্যবয়স্ক, মাথায় বেশ কোঁকড়ানো চুল, মুখে একটা হাসি লেগেই আছে, তবে দুটো চোখের তলায় কেমন যেন একটা কালি পড়েছে। মনে হলো কোনো একটা ব্যাপার নিয়ে সে বেশ চিন্তিত। আমি ইশারায় তাকে সামনে বসতে বললাম। বসার পরেও সে একটু ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, কোনো স্থানে যদি কোনো ভূত প্রেত থাকে তাহলে আপনি তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেন। বুঝতে পারলাম আসলে লোকটা ওঝার খোঁজেই এখানে এসেছে। অনেকেই মনে করে আমি ভূত তাড়ানোর ওঝা, তাই ভেবেই অনেকে আমার কাছে এসে পড়ে। তাই সামান্য হেসে বললাম, আপনি যদি ভূত তাড়ানোর ওঝা খোঁজার জন্য এখানে এসে থাকেন তাহলে কিন্তু ভুল করেছেন। আমি কিন্তু ওঝা নই, আমি একজন সাধক মাত্র। হাত দেখে কুষ্টি বিচার করি, তাও মাঝে মাঝে কেউ কোনো বিপদে পড়লে তাদের বিধানও সবকিছু আমার দ্বারা হয় না। আমি জানি ঠাকুরমশাই, আপনি ভূত তাড়ানোর ওঝা নন। আমি সেজন্য আপনার কাছে আসিনি। তেমন হলে আমি অন্য কারোর কাছে যেতে পারতাম। আমি আপনার কাছে এসেছি আমার বিপদে। আপনি আমায় একটা রাস্তা বলে দিন ঠাকুরমশাই। তবে তার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া লাগলো। তার মুখটা কেমন যেন হয়ে এসেছে। আমি তাকে শান্ত করে জল খেতে দিলাম। তারপর বললাম, বেশ, তোমার কি সমস্যা তুমি আমায় খুলে বলো, তারপর না হয় আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার নাম নারায়ণ। আমি এসেছি 2 গ্রাম দূর থেকে। সেই গ্রামে আমাদের একটা বাড়ি আছে। আসলে আমরা 3 ভাই। আমাদের যা জমি জায়গা রয়েছে তা নেহাতি সামান্য, তাতে 3 জনের কোনো রকমে থাকার ব্যবস্থা হয়। তাই সম্প্রতি মাসখানেক আগে আমি পাশের গ্রামে
একটা জমি সমেত বাড়ি কিনেছি। ইচ্ছে ছিল সেখানে উঠে যাব, কিন্তু একদিন সেখানে থাকার পরে যে সমস্যা দেখা দিয়েছে তাতে আমায় আবার ফিরে আসতে হয়েছে ওই আগের গ্রামের বাড়িতেই। তবে গোটা বাড়িটা আর জমি জায়গাটা তো এখন আমারই নামে। সেখানে যদি আমি বাস করতে না পারি তাতে তো আমারই বিপদ। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ঠিক কি ঘটেছিল তা আপনাকে বলতে পারি। স্বচ্ছন্দে বলতে পারো নারায়ণ, তবে একটা কথা, যদি তোমার সমস্ত কথা শুনে আমার মনে হয় তোমার সত্যি আমার সাহায্যের প্রয়োজন, তাহলে আমি সেখানে অবশ্যই যাব। আর যদি মনে হয় কোনো ভুল আছে, তোমার এসব ক্ষেত্রে কোনো ওঝার প্রয়োজন, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। বেশ ঠাকুরমশাই, বেশ বেশ, আপনি আগে আমার কথা শোনেন, তারপর আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন, আমি আপনাকে আটকাবো না। নারায়ণ বলে চলল। আমি তার কথা শুনতে লাগলাম মন দিয়ে। মাস কয়েক আগে আমি যখন ওই বাড়িটা গদাধরের কাছ থেকে কিনি তখন তার বড় বড় অবস্থা। তার তিনকুলে কোথাও কেউ নেই। তার শেষের অবস্থা খুব একটা ভালোও ছিল না। তাই মৃত্যুর আগে সে নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে সেই টাকা কয়েকদিন ভালোভাবে কাটাতে চেয়েছিল। আমি তার শেষের ইচ্ছার কোনো ত্রুটি রাখিনি। সে মরতে বসেছে, তাই এটা ওটা খাওয়া থেকে শুরু করে যখন যেটা ইচ্ছে আমি তাকে জোগাড় করে দিয়েছি। এখন তার মৃত্যুর আগে এসে তার বাড়িটা আমার নামে সে লিখে দিয়েছিল এবং জমি জমার দলিল থেকে শুরু করে সে সমস্ত কিছুই আমার নামেই করে দিয়েছিল। তবে কথা ছিল একটাই, তার মৃত্যুর পর আমি এই সমস্ত হিসেবে দখল করতে পারব। তাতে অবশ্যই আমার কোনো আপত্তি ছিল না। 2 মাসের মধ্যে গদাধর মারা যায়, আমিও তার শেষকৃত্য করার পর ওই বাড়িতে গিয়ে উঠি। সেদিন রাতে ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে অন্ধকারে মনে হলো জানলাটা কি যেন খুলে গেছে, কিন্তু মনে আছে জানলা বন্ধ করে আমি ঘুমিয়েছি। তাহলে হয়তো কোনোভাবে জানলার ছিটকিনি হালকা হয়ে খুলে গেছে। সে কথা মনে করে বিছানা থেকে নেমে জানলার কাছে গিয়েছি সেটা বন্ধ করার জন্য। হঠাৎ করে দেখতে পেলাম অন্ধকারে একটা কালো ছায়া মূর্তি জানলার ঠিক বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। সেদিন ভয় পেলেও চিৎকার করিনি। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে বিছানার কাছে চলে আসতে যাব, এমন সময় দেখতে পেলাম আমার স্ত্রী বিছানার উপর উঠে বসে রয়েছে। একটু ভয় পেলেও তাকে নাম ধরে ডাকতে সে কেমন একটা অদ্ভুত গলায় সাড়া দিল। তখন কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছি। আরেকটু এগিয়ে গিয়ে স্ত্রীর গায়ে হাত রাখতে সে মুখ তুলে আমার দিকে তাকালো, কিন্তু সে মুখটা যেন মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে। আমার স্ত্রীর মুখের জায়গায় অন্য একটা মুখ। হঠাৎ করে যেন আবার সম্বিত ফিরে এলো। দেখতে পেলাম আমার স্ত্রী আমার দুটো কাঁধে হাত দিয়ে ঝাঁকাচ্ছে, আমায় ডাকছে। আমি বুঝতে পারলাম এতক্ষণ ধরে যা দেখছি সবই আমার মনের ভুল বা চোখের ভুল। ব্যাপারটা তাকে বুঝতে না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা, এই ব্যাপারের জন্যই তুমি এরকম ভাবছো? এটা তো গেল একদিনের ব্যাপার ঠাকুরমশাই। আরো একদিন হয়েছে। আমি সন্ধ্যাবেলা বাইরে থেকে ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও ঘরের দরজা খুলতে পারছি না। ওদিকে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা রয়েছে। আমি ভাবলাম তাহলে কি আমার স্ত্রী ঘুমিয়ে পড়লো নাকি। এমনটা ভেবে জানলার কাছে গিয়ে দেখি জানলার পাল্লাটা ভেজানো। একটা ধাক্কা দিয়ে পাল্লা খুলতে দেখতে পেলাম ঘরের মধ্যে স্ত্রী কোথাও নেই। ভাবলাম তাহলে হয়তো সে পাশের ঘরে রয়েছে। পাশের ঘরে জানলার কাছে গিয়েছি, দেখতে পেলাম ঘরের জানলা খোলা যায় না। ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে আর তার সাথে কারোর কথার শব্দ শোনা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে আমি আরো জোরে ডাকতে লাগলাম। তখনই ভেতরে হাসির শব্দ আর কথা বলার শব্দ বন্ধ হয়ে গেল। ততক্ষণে সন্ধ্যা নেমে আসতে শুরু করেছে। দরজার কাছে গিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছি, এমন সময় ভেতর থেকে আমার স্ত্রী দরজা খুলে দিল। সে এমন ভাবে আমার সামনে এলো যেন কিচ্ছু হয়নি। কিছু বলার আগে সে আমার ঘরের ভেতরে চলে গেল। কিন্তু ঘরের ভেতরে যাওয়ার আগেই ঘরের দরজার ফাঁক দিয়ে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছি।
ঘরের ভিতরে বিছানার উপর বসে রয়েছে আমার স্ত্রী। তাহলে একটু আগে অন্ধকারের মধ্যে যে দরজা খুলে আমার ঘরের ভিতর ঢুকেছিল সে কি? দেখো, ভয় পাবার কিছুই নেই নারায়ণ। আসলে তোমার স্ত্রীর ওপরে আর ওই বাড়িতে কোনো এক অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করে চলেছে, তাই এমনটা হচ্ছে। কিন্তু ঠাকুর মশাই, সেটা যদি হয় তাহলে তো গদাধর এত বছর ধরে সেই বাড়িতে রয়েছে, সে কিছু দেখতে বা বুঝতে পারলো না কেন? সে মারা যাওয়ার পরেই এমনটা হচ্ছে কেন? তার কথার উত্তরটা আমি তখনই দিতে পারলাম না, তাই বললাম, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। গোটা জায়গাটা না দেখে আর তোমার স্ত্রীর সাথে কথা না বলে আমি এই ব্যাপারে কিছু তোমাকে বলতে পারবো না। বেশ, তো আপনি আমায় বাঁচালেন ঠাকুর মশাই। তাহলে আমি সব ব্যবস্থা করে নিই। আপনি আজই চলুন আমার সাথে, আপনাকে আমি নিরাশ করব না। আপনার যা দক্ষিণা তার দ্বিগুণ আমি আপনাকে দেব, শুধু আমায় এই বিপদ থেকে বাঁচান, না হলে বড় লোকসান হয়ে যাবে। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসি। তারানাথ এতটা বলে চুপ করতেই কিশোরী বলতে শুরু করলো, তারপর নিশ্চয়ই আপনি সেই গ্রামে গেলেন, কিন্তু এমন কি হচ্ছিল যে তার স্ত্রী বারবার বদলে যাচ্ছিল এমনভাবে? আর এই গোটা ব্যাপারটার পিছনে কি কোনো অপশক্তি রয়েছে? কাজটা যে কোনো অপশক্তির সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তবে তখন নারায়ণকে তেমন কিছু বলে তাকে ভয় দেখাতে চাইনি, তাই তার বাড়িতে গিয়ে সবটা দেখতে চাইছিলাম। না হলে তো ওই সমস্যার সমাধান করতে পারবো না। বিশেষ করে তার স্ত্রীর সঙ্গে কথা বলা আমার বেশি প্রয়োজন ছিল। বাড়িতে কোনো রকমে এ কথা ও কথা বলে আমি বেরিয়ে তো পড়লাম নারায়ণের সাথে তার গ্রামের উদ্দেশ্যে। এ কথা বুঝতে পারছিলাম যে আমায় তার সঙ্গে নিয়ে যেতে পেরে নারায়ণ বেশ খুশি হয়েছিল। আপনি কি পেরেছিলেন সেই অপশক্তিকে সেখান থেকে তাড়িয়ে দিতে? পেরেছিলাম, তবে তার জন্য আমায় বিস্তর সময় নষ্ট করতে হয়েছিল। আসলে ওই গোটা গ্রামে ঘুরে ওই বাড়িটির ব্যাপারে এবং গদাধরের ব্যাপারে বেশ কিছু খোঁজ খবর আমায় নিতে হয়েছিল। সকলে কিন্তু একটা কথা বারবার করেই বলেছিল যে গদাধর মানুষ হিসেবে খুবই ভালো। তাহলে হঠাৎ করে তার বাড়িতে এমন একটা ব্যাপার কেন হচ্ছিল সেটাই আমি বুঝতে পারলাম না। এভাবে প্রায় 3 দিন কেটে গেল। বাড়ি থেকেও অনেকদিন হলো এসেছি, এদিকে বাড়িতে গৃহিণী একা রয়েছেন, তার জন্য একটা চিন্তা তো থাকেই। তাছাড়া কোনো কিছুই বুঝে উঠতে পারছি না, তার জন্য আলাদা করে রয়েছে আরেক চিন্তা। কোনো কিছু না বুঝে তো আর কোনো ক্রিয়া করা সম্ভব নয়। আমার ওপর নারায়ণের ক্রমে ক্রমে বিশ্বাস যে উঠে পড়ছিল সেটাও বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার তো এদিকে কিছুই করার নেই। একদিন রাতের দিকে আবার গিয়ে পড়লাম সেই গৃহের কাছে। ঘর থেকে বেশ খানিকটা দূরে গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। বাড়ির ভেতরে উঠোনের ফাঁকা জায়গাটায় চোখ করতেই বুঝলাম যে সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম যার জন্য আমি এত কিছু করে চলেছি সেই এখানে এসেছে, তাই আর সময় নষ্ট করলাম না। গ্রামের রাস্তার উল্টো দিকে উঠোনের মধ্যে ঢুকে পড়লাম। অন্ধকারের মধ্যে তেমন কিছু ভালোভাবেই দেখা যায় না। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া কোথা থেকে যেন মাঝে মাঝেই গায়ে লাগছে, তার সাথে সাথে কোথা থেকে যেন একটা চাপা গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আবার গলা তুলে বললাম, কে তুমি?
এই স্থানে কি করছো? বেশ কিছুক্ষণ কোনো কথা নেই। আমি আবার গলা তুলে সেই একই প্রশ্ন করলাম। তারপর সেই চাপা গর্জনের শব্দটা যেন আরো একটি প্রবল হলো। বুঝতে পারলাম যেন খুব কাছেই কেউ দাঁতে দাঁত চেপে শব্দ করছে। এবার যেন খুব কাছে একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম, কিন্তু কেউ কিছুই বলল না। আমি আরেকটু এগিয়ে যেতেই উঠোনের একপাশে অন্ধকারে জমা হওয়া চাপা অন্ধকারটা কেমন যেন ভেঙে খান খান হয়ে আমার চারপাশে হাওয়ায় উড়ে বেড়াতে লাগলো। আমার দেহ বন্ধন করাই রয়েছে, আমার এসবের ভয় নেই, কিন্তু তাকে যে আমি ধরতে পারলাম না, সে কে? তাকে যে আমি বুঝতেই পারলাম না, তাহলে এখান থেকে এই আত্মাকে মুক্ত করব কি করে? সে রাতে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই তার সাথে কোনো সংযোগ স্থাপন করতে পারিনি। প্রায় শেষ রাতের দিকে যখন পাশের গ্রামের নারায়ণের বাড়িতে ফিরে গেছি, তখন দেখি নারায়ণ আর তার স্ত্রী জেগে রয়েছে। নারায়ণের কাছে শুনলাম তার স্ত্রীর গোটার হাত ধরে নাকি ঘুম আসেনি। ঘুমের মধ্যে সে অদ্ভুত কিছু আচরণ করেছিল। অদ্ভুত আচরণ? কিন্তু কি বলতো নারায়ণ? সেসব তো আমি বুঝি না ঠাকুর মশাই, তবে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী বিছানার উপর উঠে বসে আছে। কথা বললে সাড়া দেয় না, কোনো কিছুই বলে না, বারবার খালি উঠে ঘরের বাইরে যেতে চায়। কোনো রকমে আমি তাকে আটকে রেখেছিলাম ঘরের মধ্যে। তারপর কেমন যেন শান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল, কিন্তু সারা রাত কেমন যেন বিড়বিড় করছিল। এবার তার কথা শুনে কেমন যেন একটু অবাক হলাম। সারা রাত অর্থাৎ কাল রাত্রে আমি যখন সেই আত্মাকে ওই বাড়ির ভেতরে দেখেছি, তখন ব্যাপারটা ঘটেছে। এই দুজনের মধ্যে কিন্তু নারায়ণের সাথে তেমন কিছুই হয়নি। তার মানে কি নারায়ণের স্ত্রীর অসুস্থতার সাথে সেই আত্মার কোনো সম্পর্ক রয়েছে? কাল রাতেই আমি তার কাছে গেলাম, আর কাল রাতেই এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। নারায়ণের স্ত্রীর চোখ মুখ কেমন যেন বসে গিয়েছে, মুখে একটা ভয়ের ভাব, চোখের তলায় গাঢ় কালি। এই একটা রাতের মধ্যে তার মুখে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, সেটা ভালো করেই বুঝতে পারছিলাম। সে কেমন যেন ভয়ে ভয়ে রয়েছে, অথচ বাইরে তা প্রকাশ করতে পারছে না। আমি তার ঘরে এগিয়ে গেলাম, নারায়ণ রইল আমার পেছনে। আমি এগিয়ে গিয়ে শান্ত স্বরে তাকে বললাম, বল, তুই এখানে কেন এসেছিস? আমার প্রশ্নে কিন্তু নারায়ণ ও তার স্ত্রী দুজনেই কেমন অবাক হয়ে গিয়েছিল। নারায়ণ অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই হাত তুলে তাকে থামিয়ে দিলাম। এগিয়ে গিয়ে নারায়ণের স্ত্রীর কপালের ঠিক মাঝখানটায় পুরো আঙুলটা চেপে ধরতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এতটা আমি নিজেও খানিকটা আশা করিনি। ঠিক জল থেকে মাছ তুলে আনলে যেমন মাছ ছটফট করে, তেমন ভাবে বিছানার উপর ছটফট করতে লাগলো নারায়ণের স্ত্রী। তা সেই অদ্ভুত আচরণ দেখে আমি পর্যন্ত চমকে উঠেছিলাম। নারায়ণ আমার পিছনে দাঁড়িয়ে দেখছিল সেই দৃশ্য। সে কেমন ভয়ে ভয়ে দুপা করে পিছিয়ে গিয়ে দেয়ালের কাছে দাঁড়িয়ে ভয়ার্ত গলায় বলে উঠল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি কি করছেন? আমি যা করছি সেটা আমি জানি নারায়ণ। তোমার স্ত্রীর শরীরের উপরেই সেই আত্মা ভর করেছে। সে ব্যাপারটা আমি
এইমাত্র বুঝতে পেরেছি। এতদিন আমি সেখানে যাইনি রাতের বেলায়। তোমার স্ত্রীর কিছুই হয়নি, অথচ সেই কাল রাতে আমি গেলাম ওখানে, আর ঠিক তখনই তোমার স্ত্রীকে দিয়ে সে এত কিছু করালো যাতে আমরা ভয় পেয়ে সেখানে যাওয়া বন্ধ করে দিই। তোমার মনে আছে প্রথম রাত্রে তোমার সেই বাড়িতে কি কি হয়েছিল? নারায়ণ যেন কেমন একটা অবাক হয়ে গিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মনে আছে, প্রথম দিন আমি জানলার কাছে একটা ছায়া মূর্তি দেখেছি। সেখানে চলে গিয়েছিলাম, তারপরে সেদিকে আমার স্ত্রী বিছানার ওপর বসে অদ্ভুত। কথাটা বলতে বলতে নারায়ণ চুপ করে গেল। ততক্ষণে আমি তার স্ত্রীর কপাল থেকে হাত সরিয়ে নিয়েছি। সে কেমন যেন মাথা নিচু করে অদ্ভুত বৃদ্ধার মতো বিছানার উপরে বসে রয়েছে। তার মুখ থেকে একটা গড়গড় শব্দ বাইরে বেরিয়ে আসছে। আমি তাড়াতাড়ি নারায়ণকে বললাম, ঘরের দরজাটা বন্ধ করে দাও নারায়ণ, ঘরের দরজাটা বন্ধ করে দাও তাড়াতাড়ি। নারায়ণ ঘরের দরজাটা বন্ধ করতে গিয়ে গেল বটে, কিন্তু তার আগেই একটা অদৃশ্য কিছুতে বাধা পেয়ে সে ছিটকে এলো একেবারে পেছনের দিকে। আমি বুঝতে পারলাম ঘরের দরজা কেউ বন্ধ করতে দিচ্ছে না। আর তখনই দেখতে পেলাম বিছানা থেকে নারায়ণের স্ত্রী হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিতেই ঘরের ভেতরে একটা চিৎকার আর গর্জনের রোল উঠল। এদিকে নারায়ণের বাড়ির আশেপাশে অনেকেই রয়েছে, তার দুই ভাইয়ের পরিবারও রয়েছে। তারা তখন চিৎকার শুনে জানলা দরজার কাছে এসে পড়েছে। সকলেই কম বেশি ওই বাড়িটার কথা জানে। সকলে বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে দেখে নারায়ণকে বললাম, নারায়ণ, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বাইরে যাও। বাইরে গিয়ে তুমি সবাইকে চুপ করতে থাকতে বলো। এখন চেঁচামেচি কিংবা কোনো শব্দ হোক সেটা আমি চাই না। ওর যা ব্যবস্থা করা সেটা আমি করছি। নারায়ণ এবার ফ্যাকাশে চোখে তার স্ত্রীর দিকে তাকালো। তার অবস্থা এখন খুব একটা ভালো নয়। ঘরের মেঝের ওপর সে কেমন যেন একটা অদ্ভুত ভাবে বসে রয়েছে। তার মাথাটা একপাশে হেলে গেছে, মাথার চুলগুলো মুখের সামনের দিকে এসে পড়েছে। দুটো হাতের তালু পেছন দিকে ঘুরে গেছে, পায়ের পাতা ঘুরে গেছে পেছনের দিকে। সেভাবেই অদ্ভুত কায়দায় মাটির ওপর হামাগুড়ি দিয়ে সে বসে মুখে অদ্ভুত ঘড়ঘড় শব্দ করছে। নারায়ণ একবার বলে উঠল, আমি থাকি না ঠাকুর মশাই। দেখো নারায়ণ, আমি বুঝতে পারছি তুমি কেন এখানে থাকতে চাইছো। তোমার স্ত্রীর সাথে এমন একটা ব্যাপার হয়েছে আর সেখানে তুমি সামনে থেকে সবটাই দেখতে চাইছো, কিন্তু বিশ্বাস করো তুমি থাকলে কিন্তু ভয় পেতে পারো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে কোনো ক্রিয়া করার সময় কোনো একটা দ্রব্যের প্রয়োজন হয়। ধরো মাটি, জল, আগুন কিংবা অন্য যে কোনো কিছু। যে স্থানে সেই সমস্ত কিছু না থাকে সেই স্থানে তুমি বায়ুকে কাজে লাগাতে পারো, তবে সেটা কাজে লাগানোর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়ার প্রয়োজন। তার জন্য বদ্ধ স্থান হতে হবে। সেই কারণে আমি নারায়ণকে ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে যেতে বলেছিলাম। নারায়ণ কিন্তু বাইরে গেল না, বাইরে চেঁচামেচি বেড়েই চলেছিল। আর তার সাথে পাল্লা দিয়ে বাজছিল ঘরের ভেতরে মেঝের ওপর অদ্ভুত ভাবে বসে থাকা নারায়ণের স্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসা মুখের গর্জন। একটু পরে নারায়ণ ঘরে আসতে আমি ঘরের দরজা জানলা সমস্ত কিছু ভালো করে বন্ধ করে দিলাম। তারপর তার দিকে এগিয়ে গিয়ে বললাম, কি চাস তুই? কিরে বল। আমার কথার উত্তরে এবার মেঝেতে বসে থাকা নারায়ণের স্ত্রী মাথাটা তুলে আমাদের দিকে তাকালো। তার মাথার লম্বা চুলে মুখের সামনেটা ঢেকে রয়েছে। সেই চুলের ফাঁক দিয়ে দেখা গেল তার চোখের মনি উল্টে গিয়েছে।
দুটো চোখ কেমন যেন সাদা ঘোলাটে বলে মনে হচ্ছে। চোখের মনি দেখা যায় না, তার মুখটা অদ্ভুত ভাবে হাঁ করা, মুখে দুপাশ দিয়ে লালা বেরিয়ে আসছে, আর তার দু চোখের কোল বেয়ে নেমে এসেছে একটা জলের ধারা। নিজের স্ত্রীর অমন মুখের দৃশ্য দেখে নারায়ণ কেমন যেন ভেঙে পড়ল। আমি তাকে শান্ত থাকতে বললাম, সত্যি করে বল, তুই কি চাস? এতক্ষণ পরে তার মুখে কথা ফুটল। একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসিতে প্রথমে ঘরটা ভরিয়ে তুলল সে, তারপর বলল, আমি চাই মেয়েটিকে নিয়ে যেতে। এই কথা বলে আবার সে আগের মতো হাসতে লাগলো। আর নারায়ণ কেমন যেন ভয়েতে একটা এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, ওকে ওকে নিয়ে যেতে দেবেন না। ঠাকুরমশাই, ওকে নিয়ে যেতে দেবেন না। আমি হাত তুলে নারায়ণকে শান্ত থাকতে বললাম। নারায়ণ যে বেশ ভয় পেয়েছে সেটা বোঝাই যাচ্ছিল। মেঝেতে বসে থাকা তার সেই মাথাটা একবার এদিকে ঘোরাচ্ছে, অন্যবার ওইদিকে ঘোরাচ্ছে। ব্যাপারটা বোধহয় নারায়ণকে ভয় পাওয়ানোর জন্যই সে করছে। আমি কিন্তু তা দেখে একটুও বিচলিত হলাম না। জোর গলায় বললাম, কেন তুই ওকে নিয়ে যেতে চাইছিস? কেন? ও বাড়িতে আমি কোনো মেয়ে মানুষকে থাকতে দেব না। যেই মেয়ে মানুষ আসবে তাকেই আমি নিয়ে যাব। আমি ওখানে থাকতে পারিনি, আমি কাউকে থাকতে দেব না। এতক্ষণ পর বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি। এই মেয়েটি নিশ্চয়ই কোনো এক সময় ওই বাড়িতে ছিল, তারপর কোনো অপঘাতে তার মৃত্যু হয়েছে, তাই সে কোনো মেয়ে মানুষকে ওখানে থাকতে দিতে চাইছে না। প্রথম থেকে সে নারায়ণের স্ত্রীর ওপরে নিজের প্রভাব বিস্তার করেছিল। সময় বিশেষে সেটা কম বেশি ছিল বলে নারায়ণ বুঝতে পারেনি, তবে আমি আজ সকালেই বুঝতে পেরেছি তার প্রভাব বিস্তারের কথা। সে তখনও ঘরের দেওয়ালের একপাশে চুপ করে বসে রয়েছে। নারায়ণ বলল, কিন্তু আমি তো কোনো ক্ষতি করিনি তোমাদের, আর আমার স্ত্রীও তোমাদের কোনো ক্ষতি করেনি। তাহলে ওই ঘরেই আমি থাকতাম, ওই ঘরে ওই বিছানার ওপরেই আমাকে খুন করা হয়েছিল। তোমরা ওখানে থাকতে গিয়েছিলে, তাই আমি ওকে আমি আমার কাছে নিয়ে যাব। এই কাজ তুমি করতে পারো না। তোমার সাথে যা হয়েছে তা যদিও অন্যায়, তবে তুমি তাই বলে অন্য কারোর সাথে এমনটা করতে পারো না। আমি থাকতে তেমনটা তো হতে দেব না। একটা চাপা হাসির শব্দে ঘরটা আবার ভরে উঠল। এক পাশে বসে থাকা সেই মেয়েটি আধো অন্ধকারের মধ্যে দুটো হাত দিয়ে মাটির ওপর অদ্ভুত শব্দ করতে করতে হাসতে লাগলো। তারপর বলল, কে আটকাবে? তুই আটকাবি? তাহলে এই দেখ। কথাটা বলেই সে মাটির দেওয়ালের উপর নিজের মাথা ঠুকতে লাগলো। একবার করে মাথা ঠুকছে আর অদ্ভুত ভাবে চিৎকার করে উঠছে। বাইরে যারা শান্ত হয়ে দাঁড়িয়েছিল ততক্ষণে তারাও যেন কেমন চঞ্চল হয়ে বারবার দরজায় ধাক্কা দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এভাবে চলতে থাকলে নারায়ণের স্ত্রী মারা যাবে। তাই বললাম, বেশ, তুমি যখন চাইছো না তোমাকে ওর মধ্যে থেকে কেউ আর বার করবে না, কিন্তু তুমি আসলে কি চাইছো? তুমি মুক্তি চাইছো? তুমি মুক্তি পেলে কি ওকে ছেড়ে যাবে? মুক্তি চাই না, আমি মুক্তি চাই না। ওই ঘরের বিছানায় আমাকে খুন করেছিল, ওরা আমায় খুন করেছিল। কিন্তু তোমায় কে খুন করেছিল? ওই ঘরে তো গদাধর থাকতো। তাহলে আমায় গদাধর খুন করেনি, আমায় খুন করেছিল অনেক বছর আগে আরো একজন।
আর সে হলো গদাধরের বাবা। গদাধরের মাকে আমি একটু একটু করে মেরেছি। তারপর আর কোনো মেয়ে মানুষ পাইনি ওই বাড়িতে। এখন ওখানে ওকে পেয়েছি, ওকে আমি মারবই। তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও, তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নাও। আমি অবাক হয়ে দেখলাম নারায়ণ দরজার দিক থেকে এগিয়ে গেল সেই ভয়ঙ্কর মূর্তির দিকে। মূর্তিও যেন কেমন অদ্ভুতভাবে হেসে নিজের দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিল। আমি চিৎকার করে বললাম, আরে আরে ও কাজ করো না তুমি। নারায়ণ আমার দিকে একবার ফ্যাকাশে চোখে তাকিয়ে দেখলো, তারপর বলল, ঠাকুরমশাই, যদি আমি ওকে বাঁচাতে না পারি তাহলে এই জীবন রেখে আমি কি করব? আমি বুঝতে পারলাম যা হতে চলেছে সেটা নেহাত ভালো নয়। নারায়ণকে যদি অপশক্তি মারে, তারপরেও যে তার বউকে সে ছেড়ে দেবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই আত্মা অতি খারাপ, তাই মনে মনে নিজের সিদ্ধান্তটা নিয়ে নিলাম। ঘরের মধ্যে আমার দ্রব্য বায়ু ছাড়া আর কিছুই নেই। হাত মুঠো করে চোখ বন্ধ করে খানিকটা বায়ু নিজের হাতের মধ্যে ধরার চেষ্টা করলাম। তারপর একটা গোপন মন্ত্র উচ্চারণ করে নারায়ণের আগে এগিয়ে গেলাম সেই মূর্তির দিকে। নারায়ণকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সেই মূর্তির মাথার উপরে নিজের ডান হাতটা রেখে সেই গোপন মন্ত্র আরো একবার উচ্চস্বরে বললাম। খানিকক্ষণ আগে যে দৃশ্যটা দেখেছিলাম সেই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। আবার ছটফট করতে করতে ভয়ার্ত গলার চিৎকারে বেরিয়ে আসতে লাগলো তার মুখ থেকে। আর তারপরে যেন অবসন্ন ভাবে নারায়ণের স্ত্রীর শরীরটা পড়ে গেল মাটিতে। ঘরের ভেতরে একটা কালো ছায়া দরজা জানলায় বারবার ধাক্কা দিতে লাগলো। আমি চিৎকার করে বললাম, আমি চাইলে তোকে আগেই এখান থেকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি তোকে মুক্তি দিতে। এখনো বল তুই কি করলে তুই মুক্তি পাবি, বল। নারায়ণ তখন এগিয়ে গিয়ে তার বউয়ের শরীরটা তুলে ধরেছে। অজ্ঞান হয়ে গিয়েছে তার বউ। আমি ঘরের মধ্যে তাকে দেখতে লাগলাম। জানলার কাছে সেই কালো ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। ঠিক আগের মতো ফ্যাস ফ্যাসে ভয়ানক গলায় সে বলল, খুলে দে, জানলা দরজা খুলে দে, আমি বাইরে যাব। আমি সামান্য হাসলাম, তারপর বললাম, তোর যখন এতই ক্ষমতা তাহলে তুই জানা। তারনাথ এই কথাটা বলে চুপ করতেই কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো বলেছিলেন কোনো ক্রিয়াই নাকি দ্রব্য ছাড়া হয় না। তাহলে আপনি গৃহবন্ধন করলেন কখন? বেশ ভালো একটা প্রশ্ন করেছো। আসলে তোমাদের হয়তো মনে আছে, এই বাড়িতে যখন আমি ঢুকেছিলাম তার আগেই আমার সাথে নারায়ণের কথা হয়েছে। তখন আমাদের কথা কিন্তু বাড়ির বাইরে হয়েছে। নারায়ণ প্রথমে ঘরে ঢুকলেও আমি ঢুকেছিলাম একটু পরে। আসলে ওই বাড়ির উঠোনে পা দিয়ে যে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেই অনুভূতিটা কিন্তু এই বাড়িতে পা দিয়েও হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম আসলে নারায়ণের স্ত্রীর সাথে ওই আত্মার কোনো না কোনো সম্পর্ক আছে। তাই নারায়ণ ভেতরে ঢুকে যাওয়ার পরেই আমি গৃহবন্ধন করে দিয়েছিলাম। আর তাই নারায়ণকে বারবার দরজা জানলা বন্ধ করতে বলেছিলাম। তারপর কি হলো? সেই আত্মা কি সেখান থেকে গেল? আমি না চাইলে সেখান থেকে সে যেতে পারতো না। তবে আমার তো তাকে বন্দি করে কোনো লাভ নেই। আমার কাজ ছিল নারায়ণের বসত বাড়িটাকে তার দখল থেকে মুক্ত করা, তাকে সেখানে বাস করার উপযুক্ত করে দেওয়া। আমি সেই কাজটাই করেছিলাম। আসলে তাকে কে মেরেছিল তা ঠিক জানা না গেলেও ওই ঘরের যে বিছানার উপর নারায়ণ আর তার স্ত্রীর প্রথম রাতে শুয়েছিল, সেই বিছানার উপরেই যে সে মারা গেছিল। বিছানাটা খুব একটা খারাপ হয়নি বলে নারায়ণ সেটাই ব্যবহার করছিল। আর সেটা শুধু বিছানা নয়,
একটা বেশ দামি কাঠের খাট। সেই খাটের গায়ে ওই মেয়েটির রক্ত পড়েছিল মৃত্যুর সময়, আর তাই সে ওখান থেকে যেতে চায়নি। শেষে ওই খাট আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গোটা বাড়িতে একটা শান্তি সঞ্চরণ করা হয়। তারপর আর ওই নারায়ণের বাড়িতে কোনো উপদ্রব হয়নি। তার মানে তখনই সেই আত্মা ওখান থেকে চলে গিয়েছিল। সেই আত্মার মুক্তির ব্যবস্থা তাহলে আপনি করে দিয়েছিলেন? করে দিয়েছিলাম, সেখান থেকে চলেও এসেছিলাম। তবে তারপরেও আমি একবার সেই আত্মার দেখা পেয়েছিলাম। তবে সেবার সে আমায় কিছুই বলেনি, ভয়ও দেখায়নি। শুধু একবার আমার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন তার মুখ আমি দেখতে পেয়েছিলাম অতি সাধারণ একটা গ্রাম্য মেয়ে মানুষের মুখ। তবে চোখের কোলে জলের রেখা ঠোঁটের পাশ দিয়ে বেয়ে এসেছে। তবে একবার মাত্র দেখা দিয়েই তারপর কর্পূরের মতো সে হাওয়ায় উড়ে গিয়েছিল। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।